ইন রিসেন্ট ফিউচার্সেও মার্কেট কোনো রকম পাম্প করার ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি না। এবার কেন বললাম এই কথাটা সেটা জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটাকে দেখতে হবে। বিভিন্ন ধরনের বিশ্লেষণ আজকের ভিডিওটাতে আমি করার চেষ্টা করছি। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ট্রাম্পের কারণে সেই বিষয়ে আমি আলোচনা করব, এবং আস্তে আস্তে মার্কেটের মোড় কোন দিকে ঘুরতে চলেছে সেই বিষয়ে একদম ক্লিয়ার কাট একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য। আশা করি লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো প্রথমেই বড় টাইম ফ্রেম দিয়ে শুরু করা যাক। 1 উইকের চার্ট খোলা, এবং এই চার্টটা আপনারা আকসার আমার ভিডিওতে দেখে আসছেন। তো ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছি, এবং যার কোনো রকম রিভার্সাল প্যাটার্ন কিন্তু এখনো 1 উইক বা উইকলি চার্টে আসেনি। আমরা যদি উইকলি চার্টে একটু সুপার ট্রেন্ডকেও দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে প্রিভিয়াসলি অর্থাৎ আগের বুল মার্কেটে যেমন একটা আপ ট্রেন্ড চলার পর কিছু মাস যাবৎ একটা ডাউন ট্রেন্ড চলেছিল, সেই রকমই বা সেম সিচুয়েশনে এখন পড়ে আছি। একটা দীর্ঘকালীন আপ ট্রেন্ড পাওয়ার পর কিন্তু আমরা একটা জায়গায় ফেঁসে আছি। এবার এখান থেকে রিভার্সাল মারবে কি মারবে না সেই বিষয়ে কিন্তু এখনো কোনো রকম সঠিক তথ্য দেওয়া পসিবল নয়, কারণ মেজরিটি অফ নিউজ আর্টিকেলস কিন্তু এটাই সাজেস্ট করছে যে এই ডাউন ট্রেন্ড আরো ইলংগেটেড হতে চলেছে। আচ্ছা, উইকলি টাইম ফ্রেম ছেড়ে আমরা যদি একটু ডেলিতে শিফট হয়ে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফিব রিট্রেসমেন্টের যে গোল্ডেন জোন 0.618, এটাকেই প্রপার একটা রেজিস্ট্যান্স হিসেবে বিটকয়েন কাজে লাগিয়েছে, এবং তারপর থেকে ফার্দার মোর পড়ে যাচ্ছে। এবার এই পড়াটা কত অবধি পড়তে পারে, তো তার জন্য কিন্তু আমাদের আরও ছোট টাইমে যেতে হবে। বাট তার আগে 3 ডেজের চার্টটাও আপনাদের সামনে তুলে রাখা প্রয়োজন, কারণ একমাত্র 3 ডেজের চার্টের মধ্যে আমরা একটা বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি। তা বাদে সব জায়গায় কিন্তু আমরা নেগেটিভ দিকটাই দেখতে পাচ্ছি। তো 3 ডেজের চার্টের মধ্যে কিছুদিন আগে থেকেই জানাছিলাম যে একটা স্মল টাইমের জন্য হলেও হিডেন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, এবং সেটা কিন্তু এখনও প্রপারলি প্লে আউট হচ্ছে। এবার মার্কেটের যে অবস্থা, আমি মনে করি এই বুলিশ ডাইভারজেন্সের হেড অর্থাৎ টপ মোটামুটি 94-95 ছিল, এর বেশি বাড়তে পারবে না। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে এরকম সাইড ওয়াইজ কনসোলিডেট করার। আর সেটা যদি না হয়, মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডিটি ইনজেক্ট হতে আরম্ভ করলো, যেটা কিন্তু নিয়ার ফিউচার হবে না বলে আমি মনে করি, তাহলেও কিন্তু মার্কেট এরকম দ্রুত হারে বেড়ে যাবে বলে আমি মনে করি না। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে ছোটোখাটো আপ ট্রেন্ড যাওয়ার পর আবার কিন্তু ডাউন ট্রেন্ড হওয়ার। এবার আমরা চলে এসেছি আরও ছোট টাইম ফ্রেমে, অর্থাৎ 6 আওয়ার্সের টাইম ফ্রেমে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বারবার একটা রেজিস্ট্যান্স ফেস করেছে বিটকয়েন, এবং সেখান থেকেই কিন্তু বিটকয়েন তলায় পড়েছে। এবার কত অবধি পড়েছে, একটা ক্যান্ডেলের উইক যদি আমি ক্যালকুলেট করি $89,500 নিচে কিন্তু নেমে গেছে। বাট একটু যদি খেয়াল করে আপনারা দেখেন, আগের ভিডিওটাতে আমি কভার করেছিলাম 89,500 বা 90,500 এর তলায় বিটকয়েনের 6 আওয়ার্সের ক্যান্ডেলের প্রপার ক্লোজিং পেয়ে গেলে বিটকয়েনের প্রাইস আরও তলার দিকে নামতে পারে। বাট সেটা কিন্তু এখনো হয়নি। $90,700 কাছাকাছি প্রাইস ট্রেড হচ্ছে, এবং একটা ক্যান্ডেলের উইক নেমেছিল ঠিকই, বাট বডিটা কিন্তু ওপরেই ক্লোজ হয়েছে। সো এখনও কিন্তু অ্যাভারেজ $90,000 কাছাকাছি যে সাপোর্টটা আছে সেটাকে ব্রেক করতে পারেনি, এবং আমি মনে করি যতদিন না ব্রেক করতে পারছে প্রপারলি ততদিন কিন্তু খুব একটা ডাউনে যাবে না। এবার কত দূর নামতে পারে, কি হতে পারে সেই বিষয়ে বলবো, বাট তার আগে লিকুইডিটি হিটম্যাপের চার্টে চলে আসি। এই চার্টটা আপনাদের দীর্ঘদিন দেখিয়ে আসছি। ওপরের দিকে যেটুকুনি লিকুইডিটি গ্র্যাবিং ফেজ ছিল সেটুকুনি কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, নিচের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে লিকুইডিটি আছে। কোন কোন জোন বরাবর আছে, $89,000 কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লিকুইডেশন আছে। এবার আমরা যদি 6 আওয়ার্সের চার্টের মধ্যে আবার ফেরত আসি, তাহলে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে জায়গায় প্রাইস আছে সেখান থেকে চান্স আছে $89,500 কাছাকাছি কোনো একটা বডির ক্লোজিং বা ক্যান্ডেলের ক্লোজিং ইজিলি চলে আসার। অর্থাৎ ম্যাক্সিমাম পসিবিলিটি কিন্তু 6 আওয়ারের চার্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইসের মধ্যে সাইড ওয়াইজ কনসলিডেশন হতে পারে। এ বাদে আর কোন কোন জোনগুলো আছে, একটু যদি তলার দিকে নেমে আসি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি $88,000 কাছাকাছি একটা জোন আছে। সো আপনারা অ্যাভারেজ ধরে চলতেই পারেন যে বিটকয়েন যদি এই পার্টিকুলার 6 আওয়ার্সের চার্ট অনুযায়ী একবার $89,500 কাছাকাছি যে সাপোর্ট আছে ব্রেক করে যায়, তাহলে আবার কিন্তু এই পার্টিকুলার চ্যানেল যেটা 86 থেকে 89 এর কাছাকাছি অ্যাপ্রক্স প্রাইস বললাম, ওর মধ্যে আবার ঘোরাফেরা করবে। আর যদি প্রপারলি $89,500 এর ওপরে এই যে প্রাইস কনসলিডেশনটা সেটা ধরে
রাখতে পারে তাহলে আমরা দেখতে পাবো 94,000 এর ব্র্যাকেট থেকে 90,000 এর ব্র্যাকেটের মধ্যে বিটকয়েনের প্রাইস কনসলিডেট হতে। এখানে বারবার বলছি কনসলিডেটই হবে, না খুব একটা বাড়বে না খুব একটা পড়বে। এর পাশাপাশি বিটকয়েনের ইটিএফ ফ্লোর দিকেও যদি আমরা তাকাই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে বিটকয়েন ইন রিসেন্ট টাইমসে খুব একটা বাড়তে পারবে না, যেটা বলে আমি ভিডিওর সূত্রপাত করেছিলাম বা স্টার্টিং করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমসের মধ্যে আইবিট অর্থাৎ ব্ল্যাক রকের যে ইটিএফটা আছে সেখান থেকে ম্যাসিভ অ্যামাউন্টের ইটিএফ আউটফ্লো হয়েছে, অর্থাৎ ভলিউমের আউটফ্লো হয়েছে এটা বিটকয়েনের, ঠিক আছে। এবং লাস্ট 4-5 দিনের ডাটা যদি দেখেন তাহলে দেখতে পাবেন আউটফ্লোই হয়েছে। সে 5th অফ জানুয়ারি 700 মিলিয়নের কাছাকাছি ইনফ্লো হওয়ার পর থেকে কিন্তু আমরা আউটফ্লোই দেখতে পাচ্ছি। সেম অবস্থা কিন্তু ইথেরিয়ামের যদি ইটিএফ ফ্লোর দিকেও যাই দেখতে পাবেন। সো দিস ইজ ইথেরিয়ামস নেট ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ইটিএফ এর। এখানে দেখতে পাচ্ছেন 5th অফ জানুয়ারি লাস্ট ইনফ্লো হয়েছিল, তারপর থেকে কিন্তু আউটফ্লোই হচ্ছে, অর্থাৎ ব্ল্যাক রক সমেত আরও যে সমস্ত বড় বড় ইটিএফ হোল্ডার্স কোম্পানিগুলো আছে তারা কিন্তু অনেক অংশে বিটকয়েন ইটিএফ সেল করে দিচ্ছে। এবার আরও এখানে একটা মেন ফ্যাক্টর কাজ করে, দ্যাট ইজ ডিএক্সওয়াই বা ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্ট। যে চার্টটা কিছুদিন আগেই বলেছিলাম যে একটা ডাউন ট্রেন্ড দেখাচ্ছে এবং যত পড়বে তত কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্যই ভালো, বিকজ ডিএক্সওয়াই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রিপ্টো মার্কেট। বাট পড়তে পড়তে কিন্তু আবার স্টেডি হয়ে উঠে দাঁড়িয়েছে এবং রিসেন্ট ওয়ান ডের চার্ট খোলা প্রায় 2 সপ্তাহ যাবৎ কিন্তু স্টেডি গ্রোথ হচ্ছে ডিওয়াক্সের চার্টে। এবং আমি যা মনে করি এখান থেকে যদি সামান্য 2-1 দিন পরেও ঠেকবে কিন্তু আলটিমেটলি গিয়ে 100 পয়েন্টে। তো 100 পয়েন্টে যতদিন না ঠেকছে ততদিন মার্কেটের মধ্যে এই বেহাল অবস্থা কন্টিনিউ থাকবে এবং ততদিন আপনারা কোনোভাবেই মনে করতে পারেন না যে পরের দিন থেকে বাড়তে আরম্ভ করবে বা তারপরের দিন থেকে বাড়তে আরম্ভ করবে বা এই অল্ট কয়েনগুলো বাড়বে। সো মার্কেটের কিন্তু এই বেহাল অবস্থা বা কনসলিডেশন মুভমেন্ট কিন্তু আরও ফার্দার কন্টিনিউ করতে চলেছে, এটা একদম মাথার মধ্যে গেঁথে নিন। সো ডিএক্সওয়াই এর চার্টও কিন্তু বলছে এটা 100 পয়েন্টস মেবি টাচ করবে, তারপর যদি আমরা এখানে ফল দেখতে পাই তাহলে কিন্তু একটা প্রপার আপওয়ার্ড মোমেন্টাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মেবি দেখতে পাবো। বাট এখানে আর একটা ফ্যাক্টরও কাজ করছে, একটু যদি আমি জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু 100 পয়েন্ট টাচ করার পর প্রিভিয়াস বুল মার্কেট চলাকালীন ডিএক্সওয়াই নেমেছিল প্রায় 89 কি 88 এর কাছাকাছি। এখন ডিএক্সওয়াইয়ের যে অবস্থা 100 পয়েন্ট টাচ করার পর ম্যাক্স টু ম্যাক্স 95 অবধি নামতে পারে। তো ওইটুকুনি নামার কারণে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কতটা কি এফেক্টও আমরা দেখতে পাবো সেই বিষয়ে কোনো ক্লিয়ার কাট নিশ্চয়তা নেই। সো ক্রিপ্টো মার্কেট আবারও বলছি আজ থেকে 5 বছর আগে যেমনটা ছিল আজ নেই, এবং আজকের ডেটে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। বিভিন্ন ধরনের আজগুবি ডিসিশন ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল কান্ট্রির তরফ থেকে নেওয়া হচ্ছে। এবার সেই ব্যাপারে চলে যাব। আগের দিনের ভিডিওটা একটু যদি রিকল করেন তাহলে আপনারা দেখবেন সেই ভিডিওতে বলেছিলাম যে ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে ইউএস আটক করে নিয়ে চলে গেছে। যে বিপক্ষ পার্টি আছে তার যে নেত্রী সে নোবেল পিস প্রাইজ পেয়েছিল, এবং আমি এটাও বলেছিলাম যে তিনি সেই পিস প্রাইজকে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ডেডিকেট করবেন। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং তিনি প্রেসিডেন্সি পদ পাওয়ার জন্য এবং আলটিমেটলি ইউএস এর কাঠপুতুল হয়ে যাওয়ার জন্য সেই পিস প্রাইজকে, নোবেল পিস প্রাইজ বেসিক্যালি ট্রাম্পকে ডেডিকেট করেছে। বাট নোবেল ইনস্টিটিউশনস যারা আছে তাদের তরফ থেকে এখানে দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু দেয়া নেওয়া হবে না বলে দিয়েছে। বাট কেউ যদি কারুর পুরস্কার অন্য কাউকে দিতে চায় আটকানোর কেউ থাকে না, ঠিক আছে। তো এখানে যেটা হওয়ার সেটাই হয়েছে, ভেনিজুয়েলা আলটিমেটলি ইউএস এর কাঠপুতুল হয়ে গেছে। এই অবধিও সব ঠিক ছিল, বাট ট্রাম্পের যে ব্যাড ভিশন এবং ব্যাড লিডারশিপ সেটা কিন্তু ইন ফিউচার আরও বিভিন্ন জিনিসের ওপর আঘাত হানবে। তো তার ফার্স্ট উদাহরণ হচ্ছে 50% করে তো অলরেডি ইন্ডিয়া, চায়না এই সমস্ত কান্ট্রিগুলোর ওপর ট্যারিফ আরোপ করা আছে। তো এখানে একটা 500%-এর ট্যারিফ কিন্তু অলরেডি ট্রাম্পের সরকার পাস করে দিয়েছে, যে ব্রাজিল, চায়না, ইন্ডিয়ার মতো কান্ট্রিগুলোতে ইম্পোজ করা হতে পারে যে কোনো মুহূর্তে, কারণ তারা রাশিয়া থেকে সস্তায় ক্রুড অয়েল পাচ্ছে, কিনছে। তো এই ধরনের বয়ান যখন আসছে তখন কোনোভাবেই আপনারা মনে করতে পারেন না যে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো আছে, এবং এই ধরনের যখন প্রেক্ষাপট তখন কোনো বড় ইনভেস্টারই চাইবে না যে ক্রিপ্টোর মতো ভোলাটাইল অ্যাসেটে ইনভেস্ট করতে। তার পাশাপাশি একটা ভালো নিউজও আছে, কারণ এই ডিসিশন নেওয়ার পর থেকে ইউএসের যে সুপ্রিম কোর্ট আছে এই ডিসিশনটাকে ডিলে করে দেওয়ার একটা পারমিশন দিয়েছে, অর্থাৎ এখনই 500%-এর ট্যারিফ লাগু করা হবে না এই কান্ট্রিগুলোর ওপর। বাট ইন ফিউচার ইউএসের প্রেসিডেন্ট একদম সর্বেসর্বা বডি এবং তার টেনিয়ারও প্রায় 1-1.5 বছর এখনও আছে। তো 6 মাস পরে গিয়েও যদি এইটা ইমপ্লিমেন্ট হয়
তাহলে 6 মাস 1 বছর অবধি কিন্তু ভুলে যান যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড়সড় পাম্প আসবে। ইভেন আমি এখন এটাও মনে করছি ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব ভালো একটা প্রাইস সার্জ মেবি আমরা দেখতে পাবোই না। আচ্ছা, এর পাশাপাশি ট্রাম্পের আরও ভিশন আছে যে ভেনিজুয়েলাকে তো যা কবজা করার হয়ে গেছে, এর পাশাপাশি গ্রিনল্যান্ড যেটা ডেনমার্ক কান্ট্রির আন্ডারে থাকে, ইরান, সিরিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোর ওপর আঘাত আনবে এবং কবজা করার চেষ্টা করছে। সো বুঝতেই পারছেন ইউএসের যে ডেপ্ট সিলিং সেটাকে যদি কোনোভাবে চোকাতে হয় তাহলে অন্যান্য কান্ট্রিগুলোর ওপর কবজা করতে হবে। নিজেদেরকে ডেমোক্রেটিক কান্ট্রি বলে, বাট এই ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় অ্যামিউনেশন সেল করে, অর্থাৎ সবচেয়ে টেনশন পৃথিবীতে পেদা করে এই একটাই কান্ট্রি। সো ইউএসের মতো দোগলা কান্ট্রি একটাও হয় না। এবং আমি মনে করি এনার যা অবস্থা এখন, ফার্স্টে গ্রিনল্যান্ড যেহেতু ডেনমার্কের আন্ডারে পড়ে এবং ডেনমার্ক একটা ন্যাটো কান্ট্রি, তো ফার্স্টে ডেনমার্ককে অ্যাটাক করবে না, তাহলে ন্যাটো কান্ট্রির অন্যান্য মেম্বাররা প্রেসার ক্রিয়েট করতে পারে। ফার্স্ট ইরান যাবে, ঠিক আছে? রিসেন্ট টাইমসে আপনারা দেখবেন ইরানের ওপর আঘাত হেনেছে এবং ইরানকে পুরোপুরি কিন্তু ওই ভেনিজুয়েলার মতো অবস্থা করে দেবে। সো 2026-এর সূত্রপাতই হয়ে গেছে একদম মার্কাট অবস্থা দিয়ে। তো এই মুহূর্তে কোনোভাবে এক্সপেক্ট করা যায় না যে ক্রিপ্টোর মতো ভোলাটাইল অ্যাসেট ভালো পারফর্ম করবে, কারণ কোনো ইনভেস্টারই, ইভেন আমিও এখন চাইবো না যে এই মার্কেটে ইনভেস্ট করতে। সো ক্লিয়ার কাট আপনারা বুঝতে পারছেন যে ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ওভারঅল টেকনিক্যাল কন্ডিশন কিন্তু কোনোভাবেই বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের আপসাইড প্রাইস সার্জের দিকে সহায় নয়। আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, বাফেট ইন্ডিকেটর, অর্থাৎ ওয়ারেন বাফেটের একটা ইন্ডিকেটর আছে, এটা কিন্তু অলরেডি হিস্টোরিক হাইয়ের ছাপিয়ে বেরিয়ে গেছে। লাস্ট 2000 সালে যখন বাবল ব্রাস্ট ক্র্যাশ হয়েছিল, এই ইন্ডিকেটর কিন্তু আমাদের অগ্রিম জানিয়ে দিয়েছিল যে এবার মার্কেটে ক্র্যাশ আসতে পারে। তো সেই ইন্ডিকেটর কিন্তু অলরেডি 2000 সালের যে লেভেল ছিল তাকে ক্রস করে বেরিয়ে গেছে এবং 223%-এর কাছাকাছি ইন্ডিকেশন লেভেল শো করছে। অর্থাৎ একদম আমরা একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্র্যাশের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো এবার যেহেতু ওয়ারেন বাফেটের ইন্ডিকেটর এবং এটা অনেক দিন ধরে আছে এবং তিনি একটা বড় পার্সোনালিটি, কোনোভাবে উপেক্ষা করা যায় না। সো মার্কেট ইজ এক্সট্রিমলি ওভারহিটেড। আগের দিনই দেখেছি ইউএস স্টক মার্কেট দেন অ্যান্ড দেন অল টাইম হাই দিচ্ছে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে বিটকয়েন আবার একটা নতুন অল টাইম হাই দেবে, অল্ট কয়েনগুলো পারফর্ম করা আরম্ভ করবে, এটা বলা কোনোভাবেই যুক্তিসম্মত হবে না। তার পাশাপাশি আরও নিউজ আসছে, মালয়েশিয়ার মতো অনেক কান্ট্রিগুলোতে কিন্তু ইললিগাল যে বিটকয়েন মাইনিং হয়ে থাকে, অর্থাৎ চুরি করে বা ইলেকট্রিসিটি চুরি করে যেগুলো হয়ে থাকে বেসিক্যালি, সেগুলোর ওপর আস্তে আস্তে ক্র্যাকডাউন শুরু করছে। এবং এটা শুধুমাত্র মালয়েশিয়ান নিউজ নয়, অনেক কান্ট্রিতেই কিন্তু এরকম ক্র্যাকডাউন শুরু হয়েছে। সো এটাও কিন্তু একটা নেগেটিভ অ্যাসপেক্ট অ্যাড করবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তার পাশাপাশি আরও একটা জিনিস দেখিয়ে রাখা প্রয়োজন যে এই ক্রিপ্টো মার্কেটটা পুরোপুরি কিন্তু ইউএস সেন্ট্রিক মার্কেট হয়ে যাচ্ছে। এবং একটু আগেই যেমনটা বললাম, ইউএস যেমন দোগলা কান্ট্রি আছে পৃথিবীতে, ওই রকম দোগলা কান্ট্রি আর একটাও নেই, ঠিক আছে? নিজের ভালোর জন্য ওরা সবার সর্বনাশ ডেকে আনতে পারে। সো এখানে দেখতে পাচ্ছেন ন্যাসড্যাক আর সিএমই গ্রুপ আলাদা আলাদা আগে কাজ করতো ইটিএফ নিয়ে, তো এখন ন্যাসড্যাক সিএমই গ্রুপ এক হয়ে যাচ্ছে, ক্রিপ্টো ইন্ডেক্সগুলোকে একসাথে আওতায় আনছে। এবং এই ক্রিপ্টো ইন্ডেক্সের মধ্যে আপনারা জানেনই, অনেক আগে কভার করেছেন, বিটকয়েন, ইথার, এক্সআরপি, সোলানা, চেনলিঙ্ক, কার্ডানো, অ্যাভালাঞ্চ, এই সমস্ত কয়েনগুলো পড়ে। তো যেহেতু এই সমস্ত ডেভেলপমেন্টগুলো ইউএস এর মধ্যে হচ্ছে এবং ক্রিপ্টো মার্কেটটাই আস্তে আস্তে ইউএস সেন্ট্রিক মার্কেট হয়ে যাচ্ছে, ইন ফিউচার ইউএস যেভাবে রেগুলেট করার চেষ্টা করবে বা ম্যানুপুলেট করার চেষ্টা করবে সেইভাবে কিন্তু ক্রিপ্টো মার্কেট এগোবে বা পিছোবে। সো এই মার্কেটটা আস্তে আস্তে কিন্তু একটা দেশের নিয়ন্ত্রণাধীন হয়ে যাচ্ছে এবং ইন ফিউচার খুব একটা বেশি লাভ এই মার্কেট কাউকেই করে দেবে না এক্সেপ্ট ইউএস। আচ্ছা, এবার আমি চলে আসছি ইথেরিয়ামের ওয়ান ডে চার্টে। এখানে এক্সট্রা করে দেখানোর কিছু নেই। 0.5%-এর যে ফি রিট্রেসমেন্ট জোন ছিল সেখান থেকে নিচে নেমে গেছে। বিটকয়েন যদি কনসলিডেট করে, এটাও কনসলিডেট করা আরম্ভ করবে। বিটকয়েন যদি পড়ে যায় তাহলে এটা গোল্ডেন জোন, অর্থাৎ $2745 অব্দি ইজিলি ইথেরিয়ামের প্রাইস চলে আসতে পারে। সো বিটকয়েনে যেমনটি হবে ইথেরিয়াম তেমনটি হবে এবং এখানেও কিন্তু এক্সট্রিম লেভেলে পাম্প হওয়ার কোনো চান্স নেই। তো মার্কেটের ওভারঅল কন্ডিশন আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। ম্যাক্সিমাম প্রবণতা আছে কনসলিডেট করার, সার্জ হওয়ার তেমন কোনো প্রবণতা নেই, বরঞ্চ প্লামেট হওয়ার প্রবণতা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। সো এটা মাথায় বসিয়ে নিন এবং যে ধরনের নিউজ উঠে আসছে এবং যে ধরনের ট্রাম্প সরকার ওয়ার্ল্ড ওয়াইড একটা কন্ডিশন ক্রিয়েট করার চেষ্টা করছে, সেখানে দাঁড়িয়ে 2026 সালের অন্তত জুন জুলাই মাস অবধি তেমন কিছুটি হওয়ার নয়। আচ্ছা, নেক্সট অল্ট কয়েনগুলোর ব্যাপারে একটু চলে আসছি। কিছুদিন আগে একজন অ্যানোনিমাস সিমুলেটর, অর্থাৎ সিমুলেশনের মাধ্যমে কত কি প্রাইস যেতে পারে সেই বিষয়ে বলেছিল। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা বেশ কিছুদিন আগেই দেখিয়েছি, ইনি বলেছিলেন 190 বিটকয়েন যেতে পারে, ইথেরিয়াম 15 যেতে পারে, সোলানা 1000 যেতে পারে। তো আরও কিছু কয়েনের নিউজ উঠে আসছে যে সিমুলেশন অনুযায়ী এইচবার $3, এক্সআরপি $12 থেকে $15। এটা একটা স্ক্রিনশট মেনে নিন, দেখে নিতে পারেন। বাট এটা বলে রাখি, একটা পুরোপুরি সিমুলেশন এবং এটাকে 100% ব্লাইন্ড ট্রাস্ট করার কিছুটি নেই। এবং এই সিমুলেশন
ক্যালকুলেশন অনুযায়ী এই প্রাইসগুলো কিন্তু 2026-এর মধ্যে অ্যাচিভেবল। তো দেখা যাক কি হয় না হয়। এই বলেই ভিডিওটা শেষ করছি। মার্কেটের অ্যাকচুয়াল ডাইনামিক্স আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং এ বাদে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছুটি আপনারা এক্সপেক্ট করবেন না এখন মার্কেট থেকে। আর ভিডিওটা এই অবধি দেখে থাকলে, এই ধরনের ডিটেল অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে মোটিভেট করতে পারেন আমাদেরকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিসগুলো একদম রিয়েল টাইম আমরা পাবলিশ করে থাকি আপনাদের উদ্দেশ্যে। সেগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট, কোনো রকম চার্জ লাগে না সেগুলোকে অ্যাক্সেস করার জন্য। নিচে ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হবে। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।